ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। স্থিতিশীল ও সুসম্পর্ক উন্নয়নকে প্রাধান্য দিয়ে নানা উপায়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে চীন ও যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষিক সুসম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে উভয় পক্ষ। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এসব ঘোষণা আসে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সহযোগিতামূলক অবস্থান বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক। দীর্ঘদিন ধরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এক উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল। এই সম্পর্কের শীতলতা ছুঁয়ে যায় বিশ্ব রাজনীতিকেও, প্রভাব ফেলে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুসহ সমসাময়িক নানা বিষয়ে। তবে দীর্ঘ ১ বছর পর মুখোমুখি সংলাপে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠক যেন বরফ গলার ইঙ্গিত। বিশেষ করে তাইওয়ান ইস্যু, দ্বিপাক্ষিক ও বিশ্ব বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা বিষয়ক করণীয় নিয়ে দুই পক্ষের খোলামেলা আলোচনা ইতিবাচক বার্তা দেয় বিশ্ব রাজনীতিতেও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাণবন্ত, গঠনমূলক, তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে দুই নেতার এ বৈঠক। ঐতিহাসিক এই বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও উভয়ের জন্য লাভজনক সহযোগিতাই হবে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার ভিত্তি। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানো দরকার। বিশেষ করে উভয় দেশ যেন নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেয়, একই সঙ্গে আন্তর্জাতিক দায়িত্ব ও কর্তব্য যেন কাঁধে কাঁধ মিলিয়ে পালন করে। বিশ্বের শান্তি ও উন্নয়নের মহৎ স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। নিজ দেশের জনগণ সহ সারা বিশ্বের জন্যই বড় দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের যে অনেক দায়িত্ব আছে তা স্বীকার করেন জো বাইডেনও। উভয়ের মনোভাব ও বোঝাপড়া বাড়াতে দুই দেশের মধ্যে আরও খোলামেলা ও প্রাণবন্ত আলোচনা দরকার। একই সঙ্গে দুই দেশের প্রতিযোগিতা যেন স্বচ্ছ ও স্বাস্থ্যকর হয়, কোনো প্রকার দ্বৈততা সৃষ্টি না হয়, সে ব্যাপারেও কাজ করা দরকার। প্রশ্ন হলো, এমন সহজাত বোঝাপড়া ও স্বাভাবিক সম্পর্কের নিশ্চয়তা দেবে কোন সে নীতি আলোচনায় জায়গা করে নেয় সে প্রসঙ্গ। বিশেষ করে বিতর্কিত বিষয়গুলো নিয়ে দুই দেশের একই মনোভাব আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না উল্লেখ করে জো বাইডেন বলেন, মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই এক চীন নীতি অনুসরণ করছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠকে বলা হয়, কূটনৈতিক ও নিরাপত্তা, অর্থনীতি ও বাণিজ্য এবং জলবায়ু বিষয়ক আলোচনাকে বাস্তবিক সহযোগিতার পর্যায়ে নিয়ে যেতে কাজ করা দরকার। সাজিদ রাজু, সিএমজি বাংলা। গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে চীন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান কথা বলেন। এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের পরবর্তী ভার্চুয়াল সম্মেলনে চীনা প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও ইতালি সরকারের প্রতি চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতি আইনানুগ আচরণের আহ্বান জানানো সহ বৈশ্বিক আরও নানা বিষয় নিয়ে বেইজিংয়ের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণতান্ত্রিক সরকার হটিয়ে সামরিক কর্তৃপক্ষের শাসনাধীন আসিয়ানের অন্যতম সদস্য দেশ মিয়ানমার দীর্ঘদিন ধরেই বৈশ্বিক চাপের মুখে। এতে অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি হুমকির মুখে এই অঞ্চলের স্থিতিশীলতাও। এমনই প্রেক্ষাপটে মিয়ানমার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি সান কুওসিয়াংয়ের নেতৃত্বে মিয়ানমার সফর করে চীনের একটি প্রতিনিধি দল। বৈঠক হয় মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লেং ও পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে। সেই সঙ্গে তিনি বলেন, মিয়ানমারে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে চীন। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকেই সব পক্ষের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে কাজ করতে চায় চীন। আসিয়ানের সঙ্গে মিয়ানমারের ঐকমত্য হয়েছে, সেই আলোকে সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে নাইপেদোকে প্রত্যক্ষ সমর্থন দেবে চীন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন চীনের প্রধানমন্ত্রী লি খোচিয়াং। ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লস স্কয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দেন সারা বিশ্বের অন্তত 40টি দেশের শতাধিক ব্যবসায়ী নেতা। আলোচনা করেন বাণিজ্যিক নানা বিষয় নিয়ে। করোনা মহামারী এখনো বিশ্ব থেকে বিদায় নেয়নি। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে এখনো নানা বাধা বিপত্তি রয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিষ্ঠানগুলো বিশেষ করে চীনের অর্থনৈতিক গতি প্রকৃতি ও চীনের নীতিগত বিষয়গুলো বুঝতে চায়। চীনের সহযোগিতাও কামনা করেছেন তারা। এদিকে বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীন আন্তরিকভাবে কাজ করবে ঘোষণা করা হয় একই সংবাদ সম্মেলনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভার্চুয়াল বৈঠকে জ্বালানি তেলের মজুদ উন্মুক্ত করার আহ্বান জানানোর প্রেক্ষাপটে এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই নেতা একমত পোষণ করেছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। দিন যতই গড়াচ্ছে দৃশ্যমান অগ্রগতি ফুটে উঠছে শীতকালীন অলিম্পিক্সের জমজমাট আসরের নানা চিহ্ন। অলিম্পিক্সের ভেন্যুগুলোতে চলছে পরীক্ষামূলক খেলার নানা আয়োজন। বৈশ্বিক এই আয়োজনের অন্যতম বড় আকর্ষণ তুষার ও বরফের স্থাপনা ও ট্র্যাক। এরই মধ্যে তুষারে ছেয়ে গেছে রাজধানী বেইজিং সহ চীনের নানা অঞ্চল। তবে কেবল প্রাকৃতিক তুষারে ভরসা না করে কৃত্রিমভাবেও তৈরি করা হচ্ছে ট্র্যাক। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে দেখে নেওয়া হচ্ছে আবাসন ও ক্যাটারিং থেকে শুরু করে খেলোয়াড়দের জন্য রাখা নানা সুযোগ সুবিধা। তানজিদ বসুনিয়ার প্রতিবেদন। এই তো কিছুদিন আগেই প্রথম তুষারের দেখা পেল চীন। অলিম্পিক্স শুরু হওয়ার 2.5 মাস আগে তুষারের এই শুভ্রতা চীনের জন্য যতটা স্বস্তির, ঠিক ততটাই আনন্দের। আনন্দের এই মূর্ছনা ছড়িয়ে পড়েছে পুরো চীনে। তাতে একাকার হয়েছেন শিশু কিশোর, তরুণ তরুণী থেকে বয়োবৃদ্ধরা। যে তরুণ তরুণী আগে কখনোই শীতকালীন খেলায় অংশ নেয়নি, তারাও আজ হাজির স্কিইং, আইস স্কেটিং, স্নোবোর্ডিং সহ নানা শীতকালীন খেলা শিখতে। সুসজ্জিত হয়ে খেলার কৌশল শিখতে হাজির হচ্ছেন ট্র্যাকে। তাদের এই আগ্রহে প্রভাব ফেলেছে শীতকালীন অলিম্পিক্স। অলিম্পিক্স শুরুর আগে তুষারপাত হলেও তাতে নির্ভর হয়ে বসে থাকছে না চীন। বিকল্প হিসেবে কৃত্রিমভাবে তুষার তৈরির যন্ত্র স্থাপন করা হয়েছে সব ভেন্যুতে। এই আইস মেকিং মেশিন দিয়েই পরীক্ষামূলকভাবে প্রস্তুত করা হচ্ছে ট্র্যাক। আর সেই ট্র্যাক যাচাই বাছাইয়ে হরদম চলছে খেলাধুলা। অলিম্পিক্সের অ্যাথলেটদের বরণ করে নিতে ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। আবাসনের বিভিন্ন দিক ছাড়াও যাচাই বাছাই চলছে ক্যাটারিং নিয়েও। খেলায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন যে অতিথিরা, তাদের বরণে আয়োজন ও উৎসবে কোনো কমতি রাখছে না চীন ও চীনের জনগণ। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। মহাশূন্যে হাঁটার নতুন রেকর্ডের জন্য প্রশংসায় ভাসছে সেনচৌ 13 মিশনের 2 নভোচারী চাই চিকাং ও ওয়েন ইয়াপিংয়ের নাম। কিন্তু মহাকাশ স্টেশনের কোর মডিউলে বসে এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেছেন আরেক নভোচারী। 2 নভোচারীর শূন্যে হাঁটার প্রতিটি পদক্ষেপ নির্দেশনা দিয়ে সফলতা বয়ে এনেছেন তিনি। সেনচৌ 13 স্পেসওয়াকের সেই পর্দার পেছনের নায়ক ই কোয়াংফুর গল্প জানাচ্ছেন আজহার লিমন। সকাল হলো,
ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উঁচুতে প্রদক্ষিণরত থিয়ানকং মহাকাশ স্টেশনে। আগে কিংবা পরে, ইচ্ছে মতো নয়। এখানে ঘুম থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সবকিছু করতে হয় নিয়ম মেনে, যূথবদ্ধ গতিতে। মহাশূন্য জীবনের সবকিছুই এক দলবদ্ধ প্রয়াস। শারীরিকভাবে আলাদা হলেও সবাই এখানে এক আত্মা। গেল 8 নভেম্বর নির্মাণাধীন মহাকাশ স্টেশনে অবস্থান করা চীনা 2 নভোচারীর স্পেস ওয়াকের রেকর্ডও আসলে 2 জনের একক কোনো সাফল্য নয়। মহাকাশ স্টেশনের সুনিয়ন্ত্রিত কেবিন ছেড়ে বের হয়ে ফিরে আসা পর্যন্ত পেছন থেকে ভূমিকা পালন করেছেন আরেক নভোচারী ই কোয়াংফু। তার সহায়তায় চ্যালেঞ্জিং টানা 6.5 ঘন্টা শূন্যে হাঁটার রেকর্ড অর্জন করলেন নারী নভোচারী ওয়েন ইয়াপিং ও মিশনের দলনেতা চাই চিকাং। মহাশূন্যে বের হওয়ার স্পেস স্যুট প্রস্তুত করা থেকে শুরু করে তিয়ানহে মডিউল থেকে মহাকাশ স্টেশনের বাইরে থাকা 2 নভোচারীর কৃত্রিম বাহু নিয়ন্ত্রণ, সহকর্মীদের জন্য তিনি সবই করেছেন নিখুঁতভাবে। 1980 সালে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সিচুয়ানে জন্ম নেয়া নভোচারী ই কোয়াংফু ছিলেন বিমান বাহিনীর পাইলট। প্রায় 1100 ঘন্টা উড্ডয়ন অভিজ্ঞতার এই বৈমানিক 2010 সালে নভোচারী বাছাইয়ের দ্বিতীয় ধাপে নির্বাচিত হয়েছিলেন। দেশি বিদেশি বহুমুখী প্রশিক্ষণে অংশ নেওয়া এই নভোচারী সহকর্মীদের কাছেও দারুণভাবে জনপ্রিয়। আজহার লিমন, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। বন্ধুত্বের যেমন কোনো স্থান কাল পাত্র নেই, তেমনি বন্ধুত্ব গড়ার প্রচেষ্টায় বাধা হয় না কোনো ভৌগোলিক সীমারেখা। চীনের হাজার বছরের প্রাচীন কবিতায় ফুটে উঠেছে বন্ধুত্বের এমনই কিছু নীতিকথা। বিশেষ করে এমন নীতিকথায় উদ্বুদ্ধ হয়ে দূরবর্তী প্রশান্ত মহাসাগর তীরের বিভিন্ন দেশ ও জাতির সঙ্গে সহযোগিতা কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে চীন। সহকর্মী তৌহিদ শরদ ও ছাই ইউএ মুক্তা জানাচ্ছেন বিস্তারিত। প্রশান্ত মহাসাগরের বিভিন্ন পক্ষের উপযোগী সহযোগিতা কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে চীন। আমরা জানি মহাসাগরের কোনো সীমা নেই। চীনের প্রাচীন একটি কবিতায় বলা হয়েছে, সমুদ্রের কোনো সীমানা নেই, নৌযানেরও অভাব নেই, তাই বার দূরে বাতাসের সঙ্গে চলুন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালের 7 অক্টোবর ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত এপেক শীর্ষ সম্মেলনে তার বক্তৃতায় এ কথাটি বলেছিলেন। 中国将致力于构建横跨太平洋两岸惠及各方的地区合作框架。太平洋之所以广大，是因为它没有任何自然阻隔，我们不应该为它设定人为的阻隔。浩渺行无极，扬帆淡信风。 কথাটি 1000 বছরেরও বেশি আগে চীনের ধাং রাজবংশী একটি কবিতায় বলা হয়েছে। এই কথাটিকে চীনা ভাষায় বলা হয় হাওমিয়াও সিং উজি ইয়াংফান তানসিং ফং। এর প্রকৃত অর্থ কোনো ভৌগোলিক বিধি নিষেধ আমাদের দূরের বন্ধুদের সঙ্গে পুনর্মিলন বাধা দিতে পারবে না। এর আরেকটি অর্থ হল যে বন্ধু দূরে যাবে তাকে শুভ কামনা জানানো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশা জাগানিয়া একটি কবিতা হল আশার আলোকে। কবিতায় মাত্র 5টি লাইন আছে, যা খুবই আকর্ষণীয়। আশার আলোকে জ্বলুক প্রাণের তারা, আগামীকালের প্রদোষ আধারে ফেলুক কিরণ ধারা। এই কবিতাতেও ভবিষ্যতের সম্ভাবনাময় দিনের জন্য প্রত্যাশা করা হয়েছে। বর্তমান চীন এই বন্ধুত্বপূর্ণ অভিবাদনকে নতুন অর্থ দিয়েছে। এতে বোঝা যায় আগামী দিনে চীন আরও উন্মুক্ত হবে। ভৌগোলিক দূরত্ব অকৃত্রিম বাধা দিয়ে সহযোগিতা বন্ধ করা যাবে না। শি জিনপিং এর উদ্যোগে
মানব জাতির অভিন্ন ভাগের সমাজিক ধারণাও হল এর একটি বহিঃ প্রকাশ। বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও নির্ভরশীলতা অনেক বেড়েছে। মানবজাতির বাসযোগ্য একটি পৃথিবী আছে। ভৌগোলিক সীমানা ও শারীরিক দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। এখন মানবজাতির অভিন্ন ভাগ্যের সমাজ গড়ে উঠছে। মানব জাতির অভিন্ন ভাগের সমাজে প্রত্যেক দেশের উন্নয়নের অধিকার রয়েছে এবং তাদের উন্নয়নের ফল ভাগ করে নিতে হবে। সংস্কার ও উন্মুক্তকরণ নীতি বাস্তবায়নের 40 বছরে চীনের উদ্যোগ ফলপ্রসূ হয়েছে। কিন্তু শি জিনপিং বলেছেন এটি চীনের একার সফল নয়, গোটা বিশ্বের সাফল্য। চীনের অর্থনৈতিক সাফল্য এবং বৈদেশিক উন্মুক্তকরণ ও পারস্পরিক সহযোগিতা সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণকর। আসলে নিষেধাজ্ঞা দিয়ে সমস্যা সমাধান করা যায় না, এটি মানুষের কোনো উপকার করবে না। সবার উচিত উন্মুক্তকরণ ও সহযোগিতার বিশাল সমুদ্রে যাত্রা করা। 浩渺行无极，扬帆淡信风。 আমাদের সবার উচিত উন্মুক্তকরণ ও সহযোগিতার বিশাল সমুদ্রে যাত্রা করা। দৃশ্যমান সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে চীনে যাত্রা শুরু করেছে এক বিশেষ জাদুঘর M+। এশিয়ায় প্রথমবারের মতো শুরু হওয়া এই জাদুঘর নজর কেড়েছে শিল্পরসিক দর্শনার্থীদের, জানাচ্ছেন শান্তা মারিয়া। চীনের হংকংয়ে যাত্রা শুরু করল এশিয়ার প্রথম গ্লোবাল মিউজিয়াম অফ কন্টেম্পোরারি ভিজুয়াল কালচার, নাম M+ জাদুঘর। দৃশ্যমান সংস্কৃতির চোখ ধাঁধানো সব নিদর্শন আছে এখানে। 12 নভেম্বর উন্মুক্ত হয় এ জাদুঘরে অ্যানিমেশন, ঐতিহাসিক লাইফস্টাইল, গাড়ি, পুতুল, বিখ্যাত ভবনের মিনিয়েচার, মাটির তৈরি 80,000 ফিগার, পেইন্টিং সহ সব ধরনের সমকালীন ভিজুয়াল আর্টের দেখা পাবেন দর্শনার্থীরা। পরিধি আর উচ্চাসার দিক থেকে বিশ্বের সব স্থানীয় মিউজিয়ামকে অতিক্রম করবে M+, এমনই প্রত্যাশা স্থানীয় কর্তৃপক্ষের। আমাদের গ্যালারি স্পেসের আয়তন 17,000 বর্গমিটার, যেটি পম্পেদো সেন্টার এবং টেট মডার্নের সমান অথবা বড়। এই মিউজিয়ামগুলোর সঙ্গে M+-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর মধ্যেই ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে কথাবার্তা চলছে। জাদুঘর গড়ে তোলার এলাকাগুলো আধুনিক স্থাপত্য রীতির। এরই মধ্যে শিল্পরসিক ও সমজদারদের দৃষ্টি আকর্ষণ করেছে জাদুঘরটি, তাই প্রতিদিনই আসছেন বহু মানুষ। শান্তা মারিয়া, CMG বাংলা। প্রাচীন কৃষি ব্যবস্থায় আধুনিক রূপ এনে দিতে স্যাটেলাইট প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে চীন। বিশেষ এই প্রকল্পে কাজ করছেন একসময়ের নাসা কর্মকর্তা চীনা নাগরিক চাংকং। বিশেষজ্ঞ টিমে আরও রয়েছেন আবহাওয়াবিদ থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তারা। সব মিলিয়ে চীনের এই উদ্যোগে উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষকসহ সব স্তরের মানুষ। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। আপেল গাছে ফুল ফোটার জন্য সব মিলিয়ে সময় লাগে 7 দিন। এই সময়টাই বেছে নিয়েছেন একসময় নাসা বিজ্ঞানী চীনা নাগরিক চাংকং। শানসি প্রদেশের ছিয়ানিয়াং কাউন্টির এই বাগানে 6 কিলোমিটার জায়গা জুড়ে লাগানো হয়েছে আপেল গাছ। ফুলের পরাগায়ন থেকে শুরু করে চাষাবাদের নানান পর্বে ব্যবহার হচ্ছে ড্রোন। একই সঙ্গে মাটির গুণাগুণ জেনে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তির সব ধরনের উদ্ভাবন। সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে এই বিজ্ঞানী জানতে চান গাছের সংখ্যা, কিন্তু তার হাতে সময় আছে মাত্র 7 দিন। ড্রোনের মাধ্যমে শুধু গাছের সংখ্যা নয়, একটি গাছে কি পরিমাণ ফুল ফোটে তাও জানা যায়। ফুলের সংখ্যা জানা গুরুত্বপূর্ণ, কারণ এটা থেকেই অনুমান করা যায় উৎপাদনের ভবিষ্যৎ। চাংকংয়ের যে বিশেষজ্ঞ টিম রয়েছে সেখানে রয়েছেন আবহাওয়াবিদ, কৃষিবিদ থেকে শুরু করে
এমন কিছু কর্মকর্তা যারা ইতিপূর্বে কাজ করেছেন নাসা, সিলিকন ভ্যালি সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে, অভিজ্ঞ হয়েছেন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে। মানব চোখের পক্ষে এত পরিমাণ ফুলের সংখ্যা কম সময়ের মধ্যে নির্ণয় করা অসম্ভব ব্যাপার। তাই ড্রোনে ব্যবহার করেছি স্যাটেলাইট প্রযুক্তির ক্যামেরা। এতে করে কয়েক মিনিটের মধ্যেই আমরা বের করে ফেলতে পারি লাখ লাখ ফুলের সংখ্যা। পুরো বিশ্বকে তাক লাগানো স্যাটেলাইট প্রযুক্তি কৃষি জমিতে ব্যবহার করছে চীন। একই সঙ্গে ব্যবহার হচ্ছে স্যাটেলাইট ডেটা সিস্টেম। প্রকল্পের তরুণ কর্মকর্তারা মনে করেন এসব প্রযুক্তি কৃষিক্ষেত্রকে আধুনিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিচ্ছে। এই যন্ত্রটি শেকড়ের কাছাকাছি পুঁতে দেওয়া হলে খুব সহজেই জানতে পারা যায় মাটির গুণাগুণ। মনিটর পর্যবেক্ষণ করলেই বোঝা যায় মাটির আর্দ্রতা। আরও রয়েছে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা। মনিটরের এসব তথ্য ব্যবহার করে প্রকৃতির বৃষ্টির সঙ্গে সমন্বয় করে সব কিছুর মধ্যেই একটা ভারসাম্য রাখছেন কৃষি কর্মকর্তারা। তাদের মতে মানসম্মত উৎপাদনের লক্ষ্যে সব কিছুর মধ্যেই রাখতে হয় পরিকল্পনা আর প্রযুক্তিগত কৌশল। কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে নিজ দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অন্যান্য দেশেও সতেজ ও পুষ্টিকর ফলমূল পৌঁছানোর লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন তারা। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।